So hello everyone, welcome to the new chapters class. So আজকে আমরা স্টার্ট করছি ডাইভার্সিটি, মানে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের ওল্ড এনসিআরটি অনুসারে নাম, এবং নিউ এনসিআরটিতে জাস্ট নামটা চেঞ্জ হয়েছে, আর একটা নিউ ওয়েতে চ্যাপ্টারকে প্রেজেন্ট করা হয়েছে। মূল সারমর্ম এটাই, যেটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ডের মধ্যে যত ধরনের ডাইভার্সিটি আছে আমরা ওই ডাইভার্সিটিটাকে পড়বো। ডাইভার্সিটি মানে ভিন্নতা, ঠিক আছে? তো there are different types of living organisms in our surrounding that we cannot even imagine. তো যত রকমের লিভিং অর্গানিজমস আছে অবভিয়াসলি সবগুলোকে পড়া পসিবল না, ঠিক আছে না, লাইফ চলে যাবে পড়তে পড়তে। তো ওইগুলাকে কিভাবে পড়া হয়, কি স্ট্র্যাটেজি আপনানো হয়েছে যাতে ইজিলি এইগুলার সম্বন্ধে জানা যায়, একটু স্টাডি করা যায়, একটু দেখা যায়, বোঝা যায়, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা এত ভাস্ট একটা ডাইভার্সিফাইড লিভিং ওয়ার্ল্ড যেটা আছে ওইটাকে একটু এক্সপ্লোর করব, ওটার সম্বন্ধে একটু আইডিয়া নেব, এবং একটা বেস ক্রিয়েট করব ফর ক্লাস ইলেভেনে যারা বায়োলজি নেবে। ক্লাস ইলেভেনে আজকে তোমরা যে টপিকসগুলো এটার মধ্যে পড়বে, এই প্রত্যেকটা টপিক নিয়ে এক একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সো ইট উইল বি ইয়োর বেস। যদি ক্লাস নাইনে বুঝে নাও ঠিক করে, তাহলে ক্লাস ইলেভেনে উঠে টিচারকে আর মানে পরেশান করবে না আর কি, যে স্যার এটা তো কি বুঝতে পারছি না। ওকে, এর আগের বছর অবধি সিবিএসই স্টুডেন্টসদের একটা কমপ্লেন থাকতো যে নাইনে ওদের এই চ্যাপ্টারটা থাকতো না, ত্রিপুরা বোর্ডে এই চ্যাপ্টারটা থাকতো, তাই ত্রিপুরা বোর্ডের স্টুডেন্টসদের ক্লাস ইলেভেনে অসুবিধা হতো না, ইজিলি ওরা কোপ আপ করে নিত ইলেভেনে বায়োলজিতে। বাট সিবিএসই এই কমপ্লেনটা শুনেছে এবং এই চ্যাপ্টার আবার ইনক্লুড করে দেওয়া হয়েছে সিবিএসইতে, যাতে ক্লাস ইলেভেন ইজিলি যায়। বিকজ আজকে আমরা যা প্রিপারেশন করি এটা তো ফিউচারের জন্যই, ঠিক না? সো চলো আমরা আগে বাড়ি চ্যাপ্টারের। একটা নিউ চ্যাপ্টার, একটা নিউ ওয়ে অফ রিডিং বায়োলজি আমরা পড়বো। এতদিন আমরা সেল পড়েছি, টিস্যু পড়েছি, ঠিক আছে না, হোয়াই ডু ফলিলের মধ্যে মাইক্রোবস পড়েছি, এসবগুলো এখানে পড়বো ইন এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। এইবার আমরা লিভিং ওয়ার্ল্ডকে জানবো আস্তে আস্তে, যে কত রকমের অর্গানিজমস হতে পারে এবং ওদের ক্যারেক্টারিস্টিক্স কী, কীভাবে দেখে চিনবো। এবং এই চ্যাপ্টার যদি একবার ইন্টারেস্ট লেগে যায়, তখন তোমরা রাস্তাতে হাঁটতে হাঁটতে আশেপাশে দেখবে যে আচ্ছা এটা তো ওই স্পেসিস, এটা তো ওই ক্যারেক্টারিস্টিক্স এটার, এরকম তোমরা নিজের মধ্যে এইগুলা ভাবতে থাকবে যদি একবার ইন্টারেস্ট লেগে যায় এই চ্যাপ্টার। আর যদি না বুঝে বুঝে চলো, দেন এই চ্যাপ্টারটা অনেক বেশি হ্যাকটিক হবে, ঠিক আছে? তখন তোমার এই চ্যাপ্টারটা জেনারেল নলেজের মতো লাগবে, জিকে, ছোটোবেলায় যে জিকে মুখস্থ করতে, হ্যাঁ না, ফার্স্ট পার্সন টু ল্যান্ড অন দ্য মুন, নীল আর্মস্ট্রং মুখস্থ করতে, তো এরকম লাগবে যদি না বুঝে বুঝে যাও। ক্লিয়ার? তো বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম দিয়েছিলেন ওয়াল্টার জি রসেন ইন 1986। এটার মানেটা উনি বুঝিয়েছিলেন যে বায়োডাইভার্সিটি রেফার্স টু দ্য ডাইভার্স অর ভ্যারিড ফর্মস অফ লিভিং বিংস উইচ ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার ইন মেনি অ্যাসপেক্টস। অবভিয়াসলি না, একটা যদি ইনসেক্টসই বলি আমি, তাহলে একটা গ্রাস হপার আর একটা বাটারফ্লাই তো অনেক ডিফারেন্ট, ঠিক আছে না? একটা বাটারফ্লাই একটা স্পাইডার অনেক ডিফারেন্ট। আর যদি ম্যামেলস বলি, তাহলে একটা ডগ অ্যান্ড হিউম্যানস আর ডিফারেন্ট, দো ডগ ইজ অলসো এ ম্যামেল, উই আর অলসো এ ম্যামেল। সো এটাই উনি বলেছেন যে বায়োডাইভার্সিটি লিভিং ওয়ার্ল্ডের মধ্যে যত ভ্যারিড রকমের জিনিস আছে ওইগুলোকে স্টাডি করে, আর এটা বোঝায় যে কীভাবে লিভিং বিংস একটা আরেকটা থেকে আলাদা অনেক বেশি অ্যাসপেক্টসে, মানে অনেকগুলো অ্যাসপেক্টসে একটা অর্গানিজম আরেকটা অর্গানিজম থেকে আলাদা হতে পারে, ঠিক আছে? তো ইট ইজ ওয়ান অফ দ্য ইনফরমেশন দ্যাট ইউ নিড টু নো, যে বায়োডাইভার্সিটি প্রথম কে টার্মটা দিয়েছিলেন, রোজেন 1986-এ। তো এরপরে আরও কয়েকটা টপিক হচ্ছে যে বায়োডাইভার্সিটি হটস্পট, ঠিক আছে? এখানের মধ্যে বায়োডাইভার্সিটি হটস্পটস আমরা দেখব। হটস্পট হচ্ছে মানে এমন কিছু জায়গা যেখানের মধ্যে মানে অনেক বেশি ডাইভার্সিটি পাওয়া যায়, অনেক বেশি। যেমন সমুদ্রের নিচে বলা হয় যে অনেক ডাইভার্সিফাইড লিভিং অর্গানিজমস আছে, মানে সমুদ্রের নিচে লিভিং অর্গানিজমস এখনও এমন আছে যেটা এখন অবধি ডিসকভার হয়নি, ঠিক আছে না, এখন অবধি আমরা জানি না এরকমও অর্গানিজমস আছে সমুদ্রের নিচে। তো আন্ডার সি বা আন্ডার ওশেন বলা হয় প্রচুর ডাইভার্সিফাইড অর্গানিজমস আছে। তেমনই অনেক জঙ্গল আছে, যেমন কি অ্যামাজন ধরে নেই, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জঙ্গল এরিয়াস ধরে নেই, যেগুলোর মধ্যে প্রচুর রকমের অর্গানিজমস পাওয়া যায়। তো এরকমই পুরো ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা হটস্পটস আছে যেখানে বেশি ডাইভার্সিটি পাওয়া যায়, তো এগুলোকে বায়োডাইভার্সিটি হটস্পটস বলে। এবার হচ্ছে যে এত যদি বায়োডাইভার্সিটি এত হিউজ হয়, তাহলে ওইটাকে স্টাডি কীভাবে করবো, ঠিক আছে? স্টাডি কীভাবে করবো? To handle this and study this huge diversity of organisms, we do classify the organisms into several groups and provide them with proper names. এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মেইন, ঠিক আছে? আমাদের আশেপাশে এত অর্গানিজমস আছে যে স্টাডি করা মুশকিল, এক একটা ধরে ধরে স্টাডি করা মুশকিল। তো এটার জন্য আমরা কী করি, সবাইকে সর্টিং করি, গ্রুপে ভাগ করি।
যে এই দোষটা এই গ্রুপে, ওই দোষটা ওই গ্রুপে, ঠিক আছে, সিমিলারিটিস দেখে দেখে। যখন গ্রুপে ভাগ করি তখন সিমিলারিটিস দেখি, যে এটার সাথে এটা মিলে, তো এটাকে একই গ্রুপে রাখো, কারেক্ট। আর হচ্ছে ওদেরকে প্রপার নাম দিয়ে, ক্লিয়ার, প্রপার নাম দিয়ে। সাপোজ ম্যাঙ্গো, যে ম্যাঙ্গো আমরা এখানে চিনি, তো ম্যাঙ্গোর ব্যাপারে সাপোজ আমি একটা পেপার লিখলাম, আমি ম্যাঙ্গো নিয়ে রিসার্চ করলাম, ঠিক আছে, আমি সায়েন্টিস্ট হয়ে গেছি, আমি রিসার্চ করলাম ম্যাঙ্গো নিয়ে, লিখলাম, ওটাকে ম্যাঙ্গোর নাম দিয়েছি। এবার চায়নাতে এই পেপার কেউ পড়ছে, চায়নাতে ম্যাঙ্গো পড়ানোই হয় না, চায়নাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজে সামথিং ম্যাঙ্গোকে যেটা বলে ওইটা পড়ে। তো বেচারা পুরো রিসার্চ আর্টিকেল পড়ে নেবে, বুঝবেই না যে কোন ফ্রুটের ব্যাপারে বলছে, ঠিক আছে। সো নাম নিয়ে একটা ঝামেলা তো হয়, এটার জন্য আমরা কি পাই, সাইন্টিফিক নেমিং পাই, ঠিক আছে, যেটা পুরো ওয়ার্ল্ডে চলে। চায়নাতে পড়লেও ম্যাঙ্গিফেরা ইন্ডিকা পড়তে লাগবে, এখানে পড়লেও ম্যাঙ্গিফেরা ইন্ডিকা পড়তে লাগবে, ওকে। তো এটার জন্য কি করি, দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রুপে ভাগ করা, একটা হচ্ছে প্রপার একটা নাম দেওয়া। এই দুটা জিনিস আগে করে নিলে আমার 50% ওয়ার্ক ডান, এবার আমার পড়তে সুবিধা হবে। তারপর কি, দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য নেমিং, ক্লাসিফাইং অ্যান্ড ডেসক্রাইবিং অর্গানিজমস ইজ কল্ড ট্যাক্সোনমি। এই জিনিসটা ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টারে থাকবে। ট্যাক্সোনমি মানে কি, ট্যাক্সোনমি মানে হচ্ছে বায়োলজির ওই ব্রাঞ্চ যেটা একটা নতুন আবিষ্কৃত অর্গানিজমকে ক্লাসিফাই করবে, যেটাকে কোন গ্রুপে রাখা যায়, ওটাকে ডেসক্রাইব করবে, যেটার কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং ওটার নাম দেবে, ঠিক আছে। ফুল ব্রাঞ্চ অফ বায়োলজি, যেটা এই কয়েকটা জিনিস করে একটা নিউ ডিসকভার্ড স্পেসিসের সাথে, ওই ব্রাঞ্চটাকে ট্যাক্সোনমি বলে। ক্লিয়ার? ডাউট আছে? উপর দিকে গেছে না ঢুকেছে? না ঢুকলে বলো, না ঢুকলে বলবে। বুঝা গেছে ট্যাক্সোনমি মানে কি? তো যদি ট্যাক্সোনমি মানে কি এটা জিজ্ঞেস করি, ব্রাঞ্চ অফ সায়েন্স অথবা ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ ক্লাসিফাইং, ডেসক্রাইবিং এন্ড নেমিং অফ এন অর্গানিজম। সিম্পল, ক্লিয়ার? সো দিস ইজ ট্যাক্সোনমি। এইবার এই ট্যাক্সোনমিতে যখন ট্যাক্সোনমির মধ্যে কি করে, ক্লাসিফাই করে, গ্রুপ করে, নাম দেয়। তো এবার গ্রুপ করবে, কয়টা গ্রুপ করবে, ঠিক আছে, কয়টা গ্রুপ করবে ওইটা প্রথমত, মানে যদি হিস্ট্রির কথা বলি, তো হিস্ট্রিতে যখন বায়োলজি এবং লিভিং অর্গানিজমস নিয়ে প্রথম স্টাডি হচ্ছে, তখন অ্যারিস্টটল সবচেয়ে প্রথম লিভিং অর্গানিজমসকে বলেছিল যে কিছু লিভিং অর্গানিজম হচ্ছে প্ল্যান্টস, আর কিছু লিভিং অর্গানিজম হচ্ছে অ্যানিমেলস। প্ল্যান্টসের মধ্যে তিনটা ক্যাটাগরি উনি ধরেছিলেন, যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ি, হার্বস, শ্রাবস অ্যান্ড ট্রিস, ঠিক আছে। তো ওই রকম ক্লাসিফিকেশন অ্যারিস্টটল করেছিলেন। তারপর আস্তে আস্তে সায়েন্স ডেভেলপ হলো, মানুষ একটু গবেষণা করা স্টার্ট করলো, একটু রিসার্চ করা স্টার্ট করলো। তারপর আস্তে আস্তে টু কিংডম ক্লাসিফিকেশন আসলো। কি ওয়ার্ড ইউজ করেছি, কিংডম, ঠিক আছে। হিস্ট্রিতে তোমরা কিংডম পড়েছো, কিংডম মানে কি, এটা বিশাল সাম্রাজ্য, ঠিক আছে না। একটা কিংডমের আন্ডারে অনেকগুলা স্টেটস থাকবে, অনেকগুলা প্রেমাইসেস থাকবে, কারেক্ট, এখানেও থাকবে। তো প্রথম টু কিংডম ক্লাসিফিকেশন আসলো, যে হলে প্ল্যান্ট হবে আর না হলে অ্যানিমেল হবে, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে কিছু কিছু মানে কি বেসিসে বলেছে যে হলে প্ল্যান্ট হবে না হলে অ্যানিমেল হবে। প্ল্যান্ট বলেছে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ফটোসিনথেসিস করে, দে আর প্ল্যান্টস। আর যারা মুভ করতে পারে দে আর অ্যানিমেলস, শেষ। তো এবার ব্যাকটেরিয়া হয়ে গেল একটা হাইব্রিড, মানে ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া ফটোসিনথেসিসও করতে পারে, আর ব্যাকটেরিয়া এক জায়গাতে থাকেও না, তো হয়ে গেল মুশকিল, ব্যাকটেরিয়াকে কোথায় রাখবে, ঠিক আছে। তারপর যখন সায়েন্স আরেকটু ডেভেলপ হলো, সেল টেল নিয়ে স্টাডি হলো, ঠিক আছে না, রবার্ট ব্রাউন সেল ডিসকভার করলেন, তো সেল নিয়ে স্টাডি হওয়া স্টার্ট হলো। তখন দেখা গেল যে আরে নর্মাল প্লান্টের সেল, নর্মাল অ্যানিমেলের সেল আর ব্যাকটেরিয়ার সেল তো মিলছে না। তো আমি কীভাবে একই ক্যাটাগরিতে রাখি, মানে প্ল্যান্টসের ক্যাটাগরিতে আমি ব্যাকটেরিয়াকে কীভাবে রাখবো, হচ্ছে না, সেলই মিলছে না, আমার অন্য ক্যারেক্টারিস্টিক্সও মিলছে না। তো এবার বললো যে আচ্ছা ঠিক আছে, ব্যাকটেরিয়াকে আলাদা করো। তো ব্যাকটেরিয়াকে আলাদা করে একটা নতুন কিংডম বানানো হলো, ঠিক আছে, যেটার নাম হচ্ছে কিংডম মনেরা, ঠিক আছে। এইবার দেখা গেল যে আচ্ছা ঠিক আছে, ব্যাকটেরিয়াকে আলাদা করে দিয়েছি, তো এবার প্লান্টসের মধ্যে গ্রিন প্লান্টস আছে আর কিছু আছে একটু নন গ্রিন প্লান্টস। তো বলো যে নন গ্রিন আবার প্লান্ট কীভাবে হবে, প্লান্টের ডেফিনেশন কি, যে গ্রিন হবে, ফটোসিনথেসিস করবে, এক জায়গাতে থাকবে। তো নন গ্রিন প্লান্ট বলতে কি বুঝি আমরা, ছোটোবেলায় বইয়ে লেখা থাকে নন গ্রিন প্লান্ট কাকে লেখা থাকে, মাশরুমকে, মানে ফাঙ্গাসকে। তো দেখা গেল যে ফাঙ্গাস মানে এক জায়গাতেই থাকে, তো এটাকে প্ল্যান্টের সাথে মানে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটা তো ফটোসিনথেসিস করে না। প্লাস ফাঙ্গাসের যে সেল ওয়াল থাকে, এটা আমরা পড়েছিলাম যে এটা কাইটিন দিয়ে থাকে, আর প্ল্যান্টের সেল ওয়াল কী থাকে,
সেলুলোজ দিয়ে থাকে। তো এখানে আবার যেই সেলুলার লেভেলে স্টাডি স্টার্ট হলো তখন থেকে গেলো এটাও ডিফারেন্ট। তো বলে যে আচ্ছা ঠিক আছে এটাকেও আলাদা করো। তো এটাকে আলাদা করে আরেকটা কিংডম বানানো হলো ফাঙ্গি। ঠিক আছে, ফাঙ্গি। এরপরে অ্যানিমেলের সাথে কিছু অর্গানিজম ছিল যেগুলা মানে ফটোসিনথেসিসও করতে পারতো না, অ্যানিমেলসের মতো মুভও করতো। ঠিক আছে, তো পারফেক্টলি ওরা অ্যানিমেলসের সাথে ছিল। বাট স্টিল আবার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স ওদেরকে অ্যানিমেলস থেকে আলাদা করে দিল। যেমন ইউনিসেলুলিটি, মানে ইউনিসেলুলার থাকবে না মাল্টিসেলুলার থাকবে। আমরা যারা অ্যানিমেলস আছি, অ্যানিমেলসের মধ্যে কেউ ইউনিসেলুলার নাই, সব মাল্টিসেলুলার। ওকে, সব মাল্টিসেলুলার। তো এটা হচ্ছে সিমিলারিটি, সব অ্যানিমেল মাল্টিসেলুলার, দেয়ার ইজ নো ইউনিসেলুলার অ্যানিমেল। তো এবার যে অন্য টাইপের অর্গানিজম আমাদের কিংডমে ছিল, অ্যানিমেল কিংডমে ছিল, যারা ইউনিসেলুলার, ওদের সাথে একটু ডিফারেন্স, মানে একটু আলাদা আলাদা পড়তে লাগছে, একটু ডিফিকাল্টি হচ্ছে। তো বললো যে ঠিক আছে ওদেরকেও আলাদা করো। তো ওই আলাদা হয়ে হয়ে গেল আরেকটা কিংডম, প্রোটিস্টা, যেটার মধ্যে পড়ে প্রোটোজোয়া। ঠিক আছে, এইবার বাস দুইটা আরও বাকি থাকলো, যেটা প্রথম দুইটা ছিল প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। কারেক্ট। তো টোটাল কয়টা কিংডম হলো? এই 5টা কিংডম দিয়েছিলেন আর্নেস্ট হ্যাকেল, লেখা আছে। This 5 kingdom classification was finally given by Ernest Haeckel and Erich Whittaker. All these kingdoms are further divided into many subgroups. Each category of group follow a definite pattern or sequence of arrangement. এবার যেমন প্রথম বলেছিলাম যে একটা কিংডমের মধ্যে অনেকগুলা স্টেট থাকে। তো কিংডম তো হয়ে গেছে, অ্যানিমেল কিংডমে সব অ্যানিমেলকে ঢুকে দেওয়া হয়েছে, সব অ্যানিমেল কিংডমে। অ্যানিমেলও তো ডিফারেন্ট ডিফারেন্ট আছে না, বার্ডস আছে, উই হিউম্যানস আছি, তাই না, স্নেকস আছে, ফিশ আছে। তো সব তো আর আমরা সেম না। তো এদের মধ্যেও একটু সিমিলারিটি থেকে তুমি সব মাছকে আলাদা করা হয়েছে, তাই না, সব বার্ডসকে আলাদা করা হয়েছে, কেঁচু, আর্থওয়ার্ম, অ্যানিমেলস আলাদা করা হয়েছে, মসকিউটো আলাদা করা হয়েছে। তো ওই যে সাবগ্রুপিং করা হয়েছে, মানে একটা বিশাল বড় গ্রুপ কিংডম, এটার ভিতরে যে আরও সাবগ্রুপিং করা হয়েছে, সাবগ্রুপিং করে 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 একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো ওইটাকে বলে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। ঠিক আছে, হায়ারার্কি মানে তুমি এরকম বুঝে নাও যে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো স্টেটস আছে, তার মধ্যে একটা স্টেট হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরার মধ্যে একটা ডিস্ট্রিক্ট আছে নর্থ ত্রিপুরা, নর্থ ত্রিপুরার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে ধর্মনগর, ধর্মনগরের একটা জায়গা নয়াপাড়া, তার মধ্যে আমাদের সেন্টার। ঠিক আছে, তো বিশাল বড় লোকেশন থেকে আমি ছোটো মোটো একটা কোঅর্ডিনেটে আসলাম। কারেক্ট। তো অ্যানিমেল কিংডম বিশাল বড় কিংডম থেকে অনেকগুলো ফাইলাম ডিভিশন হবে। ধরে নাও ওই অনেকগুলো স্টেট, ঠিক আছে, অনেকগুলো ফাইলাম ডিভাইড হবে কি বেসিসে? সিমিলারিটিস বেসিসে, যে কোন কোন অর্গানিজম সেম সেম লাগে, ফাইলাম আলাদা হলো। তারপরে এই ফাইলামগুলোর ভিতরে ক্লাস আলাদা হবে, এই ক্লাসেসের ভিতরে অর্ডার আলাদা হবে, তারপরে ফ্যামিলি, তারপরে জেনাস, তারপরে স্পেসিস। তো এটার একটা উদাহরণ যেমন কি জেনাসের মধ্যে আমরা যখন সাইন্টিফিক নাম লিখি, সাপোজ প্যান্থেরা টাইগ্রিস, ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস সাইন্টিফিক নাম যদি লিখি, তাহলে প্রথম নামটা যে প্যান্থেরা, এটা হচ্ছে জেনাসের নাম, আর টাইগ্রিস যেটা, এটা হচ্ছে স্পেসিসের নাম। সেম আমরা লিখি প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও। তো প্যান্থেরা লিও সেম জেনাস, প্যান্থেরা লিখছি কিন্তু, ঠিক আছে, মানে ওরা সেম জেনাসে বিলং করে, মানে ওদের মধ্যে নিশ্চয়ই সিমিলারিটিস আছে, ঠিক আছে না। তো অবভিয়াসলি দেখি টাইগার এবং লায়নের মধ্যে অনেকগুলো সিমিলারিটিস আছে, ঠিক না, বহুত জঙ্গলে থাকে, ওদের বডি প্যাটার্ন, ওদের শিকারের প্যাটার্ন, ফুড হ্যাবিট সব কিছু সেম সেম, তো ওদের মধ্যে সিমিলারিটি আছে। তো এটার জন্য ওরা সেম জেনাসে, কিন্তু ওরা স্পেশিস আলাদা। এবার লাস্ট যে স্পেশিসটাকে যে আলাদা করলো, যে আমি লায়ন এবং টাইগারকে সেম বলবো না, কিভাবে করলো, কোন বেসিসে ওই জিনিসটা সেপারেট করলো? এবার তোমাদের জানার বিষয় হচ্ছে জাস্ট ওইটা, ঠিক আছে, জাস্ট এই জায়গাতে তোমার আইডিয়া লাগবে, আর কোনো কিছু লাগবে না, যে স্পেশিস আলাদা কিভাবে হয়। যে প্যান্থেরা টাইগ্রিস আর প্যান্থেরা লিও দুটোটা প্যান্থেরা জেনাস থেকে বিলং করে, বাট স্টিল একটা আলাদা মানে স্পেশিস আর একটা আলাদা স্পেশিস। ওই স্পেশিস আইডেন্টিফিকেশনটা কিভাবে করি? ঠিক আছে, ধরে নাও যে আমাদের নর্মাল কুকুর আছে, ঠিক আছে, আমাদের নর্মাল ইন্ডিয়ান কুকুর আছে, আর জার্মান শেফার্ড ভালো, দুটোটাই কুকুর।
বাট দুটা সেম স্পেসিসের, দেখতে পুরো আলাদা কিন্তু দুটা সেম স্পেসিস। ল্যাব্রাডর ধরে নাও, ঠিক আছে, আর পমেরিয়ান ধরে নাও, ব্রিড আলাদা বাট স্পেসিস সেম কিন্তু। তো ওই জায়গাতে আবার কিভাবে করছি আমরা সেম স্পেসিস, দেখতে তো পুরো আলাদা লাগে, কারেক্ট, দেখতে পুরো আলাদা লাগে, কিন্তু আমরা বলছি সেম স্পেসিস। তো স্পেসিসের ডেফিনেশন হয়, আইডেন্টিফিকেশন হয় ওই বেসিসে যে দুইটা অর্গানিজম যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে তাহলে ওরা সেম স্পেসিসে বিলং করে, ঠিক আছে, ওকে। একটা টাইগার এবং একটা লায়ন কখনো ন্যাচারালি সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে না, দ্যাট ইজ ওয়াই বলা হয় যে ওদের স্পেসিস সেপারেট হয়ে গেছে, দে আর বিলঙ্গিং টু ডিফারেন্ট স্পেসিস। বাট ওয়ান নর্মাল ডগ অ্যান্ড এ জার্মান শেফার্ড ক্যান পারফর্ম সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা ডিফাইন করে যে ওরা সেম স্পেসিসে বিলং করে, ঠিক আছে। তো সেম স্পেসিস সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবে, ডিফারেন্ট স্পেসিস পারবে না, ওইটাই হচ্ছে ওদের আইডেন্টিফিকেশন, ক্লিয়ার। সো যদি বলে যে ডিফাইন এ স্পেসিস, তো তুমি বলবে যে স্পেসিস ইজ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস ইন হুইচ দে ক্যান পারফর্ম ইন্টারব্রিডিং, ঠিক আছে, অর দে ক্যান পারফর্ম সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যামং দেমসেলভস, ক্লিয়ার, বুঝাতে পেরেছি, বুঝা গেছে, ওকে। তো এই হায়ারার্কিটা মনে রাখতে লাগে, ঠিক আছে, এটা হচ্ছে একটু জিকের মতো পার্ট আর কি, এটা তোমার মনে রাখতে লাগবে যে কোনটার পরে কোনটা সিরিয়াল আসবে, ইউ ক্যান নট চেঞ্জ ইট, ঠিক আছে। হায়ারার্কির মানেই এটা, একটা অর্ডার মানে একটা সিরিয়াল, তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না, ক্লিয়ার। কিংডমের পরে ফাইলাম আসবে, ফাইলামের পরে ক্লাস, ক্লাসের পরে অর্ডার, অর্ডারের পরে ফ্যামিলি, জেনাস, স্পেসিস, ক্লিয়ার, বোঝা গেছে। দিস ওয়ান ইউ হ্যাভ টু লার্ন। নাও ইউ হ্যাভ এআই, ঠিক আছে না, এআইকে বলে দাও যে একটা নিউমোনিক দিয়ে দিতে, একটা রাইম দিয়ে দিতে যাতে মনে রাখতে পারো, যেমন ট্রিগোনোমেট্রি আছে না কি, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার স্টার্টিং পার্মানেন্টলি ব্লু, ট্রিগোনোমেট্রি মনে রাখতে ইউজ হয়। তো এটার জন্য দিয়ে আমার লাগে না কখনো, তো আমি কখনো সার্চ করিনি এটা নিউমোনিক নিয়ে, তোমাদের যদি টাফ হয় শিখতে তাহলে তোমরা নিউমোনিক সার্চ করে নাও, এআই তো আছে, কারেক্ট। এই জায়গাতে এআইকে ইউজ করো, কোনো অসুবিধা নেই, ওকে। এআইকে বলবে না যে আনসার শর্ট করে দিতে, এটা বলবে না, আচ্ছা। তো এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন যেটা বললাম, তো এখানেও মনে হয় যে 5 কিংডম, 5টা কিংডম অনেক বেশি, 5টা কিংডমের মধ্যে এত এত অর্গানিজম থাকবে কীভাবে মনে রাখবো। আর অ্যাকচুয়ালি তো ক্লাস 11-এ উঠলে এটাই লাগে, যখন একটা একটার জন্য আলাদা আলাদা চ্যাপ্টার থাকে তখন এটাই লাগে যে এত ইনফরমেশন কীভাবে মনে রাখবো। তো এটার মানে সলিউশনও ক্লাস 9-এই আছে, যে ক্লাস 9-এ আমি যদি বেসিক মনে রেখে দিই, বেসিক মানে কি, কিছু ট্রিক্স, কি ট্রিক্স, যে কিংডম মনেরা, কিংডম মনেরা মানে হচ্ছে সব ব্যাকটেরিয়ার কিংডম, এখানে আর কোনো অর্গানিজম নেই, সব ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া মানে কি, প্রোক্যারিওটিক সেল। তো তোমাকে যদি বলে যে রাইট 5 ক্যারেক্টারিস্টিক্স অফ কিংডম মনেরা, তুমি কি লিখবে অ্যাকচুয়ালি, 5 ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া। আর যখন 5 ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া লিখবে মানে কি লিখছো, 5 ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোক্যারিওটিক সেল, যেটা তুমি অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছো, ঠিক আছে। তো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়ার থাকে, সেল ওয়াল তৈরি থাকে কি দিয়ে, পেপটাইডোগ্লাইকেন দিয়ে, হ্যাঁ, ফটোসিনথেসিস করার জন্য পিগমেন্টস থাকতে পারে কোনো কোনোটার মধ্যে, ফ্লাজেলা থাকতে পারে, নাও থাকতে পারে। সো দিজ আর দ্য থিংস না, সব ইউনিসেলুলার মাল্টিসেলুলার সিস্টেমই নেই ওদের, হ্যাঁ, প্রিমিটিভ সেল থাকে ওদের। তো এই তো ক্যারেক্টারিস্টিক্স মনেরার। তো মনেরা মানে এটাই ক্যারেক্টারিস্টিক্স। আর কি বলেছিল যে ব্যাকটেরিয়া কি হতে পারে, ব্যাকটেরিয়া হেল্পফুল হতে পারে, ব্যাকটেরিয়া হার্মফুল হতে পারে, ব্যাকটেরিয়া সেপ্রোফাইটিক হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ছোটো ক্লাসে নিউট্রিশন পড়েছিলে মনে আছে, হ্যাঁ, অটোট্রফিক, হিটারোট্রফিক, আর হিটারোট্রফিকের মধ্যে কী কী পড়েছিলে, সেপ্রোফাইটিক, প্যারাসাইটিক, হোলোজোইক, মনে আছে নাকি এগুলা, মনে নেই, পড়োনি। সেপ্রোফাইটিক মানে কি, যারা পচা জিনিসের মধ্যে ওঠে, মানে পচে গেছে এইসব জিনিসের মধ্যে, যেমন কি ফাঙ্গাস, ব্যাকটেরিয়া নষ্ট করে জিনিসকে, সেপ্রোফাইটিক। প্যারাসাইটিক মানে কি, ধরে নাও মস্কিউটো, প্যারাসাইট, যেটা অন্য অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট থাকে ফুডের জন্য, মস্কিউটো, লিচ, ওয়ার্মস, পেটের মধ্যে যে কৃমি হয়, প্যারাসাইটস, ঠিক আছে। তো মনেরার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া, রাইট, মনেরার মধ্যে হচ্ছে সব ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবো তাহলেই মনেরা মনে থাকবে। তারপর হচ্ছে প্রোটিস্ট, প্রোটিস্ট মানে প্রোটোজোয়া। তো প্রোটোজোয়ার একটা খুবই অসাধারণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ওরা সব হচ্ছে প্যারাসাইট, সব হার্ম করে, ওদের মধ্যে হেল্পফুল নেই। ব্যাকটেরিয়া হেল্পফুল হতে পারে, ল্যাক্টোবেসিলাস, রাইজোবিয়াম হেল্পফুল, প্রোটিস্টটা অল হার্মফুল, কেউ লাভ করে না কিছু, ঠিক আছে। যেমন কি একটা এক্সাম্পল বলতে পারবে প্রোটোজোয়ার ডিজিজ,
প্রোটোজোয়াল ডিজিজ, ম্যালেরিয়া কে করে? প্লাসমোডিয়াম, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, এটা একটা প্রোটোজোয়া। তারপর ডিসেন্ট্রি কে করে? এমিবা, এমিবা কি? প্রোটোজোয়া। ঠিক আছে, দে আর প্রোটোজোয়া, ওরা কি করে? ডিজিজ করে। কারেক্ট। ফাঙ্গি, এটার ক্যারেক্টারিস্টিক্স ইজি, ফাঙ্গি মানে তো সব ফাঙ্গি আমরা তো জানি ফাঙ্গি, ঠিক আছে না? ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে। ইউনিসেলুলার ফাঙ্গি মনে আছে? আচ্ছা, জানো কি ইউনিসেলুলার ফাঙ্গি? ইস্ট পড়েছো ছোটবেলা? ইস্ট, ইস্ট ইজ ইউনিসেলুলার ফাঙ্গি। আর মাল্টিসেলুলার বললে ব্যাঙের ছাতা, ঠিক আছে? ব্যাঙের ছাতা লিখবে না, ফ্রগস আমব্রেলা লিখবে না, এটা হচ্ছে মাশরুম। ওকে, ব্যাঙের ছাতা কে বলেছিল এটাকে? জানি তো সবাই, কে বলেছে এটা জানি না, না কোনো রাইটার বোধহয় বলেছিল। হ্যাঁ, ছোটবেলা একটা রাইম 4 লাইনের এটার মধ্যে ছিল, পিকচারও ছিল না, ব্যাঙ বসে আছে নিচে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুরও তো ফালতু কথা বলবে না। তো উনি সারাদিন উনি লিখেছেন বসে, তো পাবে না নাকি? ইট ইজ এ, ইট ইজ সেড যে সারা জীবন দিয়ে দিলেও তুমি রবীন্দ্রনাথের লেখা শেষ করতে পারবে না পড়ে, ঠিক আছে? উনি তোমার মতো মাঠে গিয়ে খেলতেন না, উনি বসে লিখতেনই, খালি খালি লিখতেনই। আচ্ছা, দেখো, তারপর বলবে যে প্লান্টসের ক্যারেক্টারিস্টিক লেখো। আচ্ছা, এই দুইটা এটা সেপারেট ক্লাসে পড়বো, ঠিক আছে? আর এটাও সেপারেট ক্লাসে পড়বো। আজকে এই তিনটা শেষ করবো, ক্লিয়ার? এই দুইটা সম্বন্ধে পড়ে বলবো। তো চলো, কিংডম মনেরা, কিংডম মনেরা, মনেরা কি কি লেখা আছে দেখো। দে আর বেসিক্যালি দ্য কিংডম অফ ব্যাকটেরিয়া, এটাই তোমার মনে রাখতে লাগবে, ঠিক আছে? বেসিক্যালি দ্য কিংডম অফ ব্যাকটেরিয়া। আচ্ছা, তো দিস কিংডম ইজ বেসিক্যালি অফ ব্যাকটেরিয়া। দ্য কিংডম ইজ সাবডিভাইডেড ইন্টু আর্কিব্যাকটেরিয়া অ্যান্ড ইউব্যাকটেরিয়া। এই কিংডমকে, যেহেতু আমরা জানি যে কিংডমকে আরও ডিভাইড করা হয় ভিতরে, তো এটার মধ্যেও দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যেও যেটা ধরা হয়েছে যে সবচেয়ে প্রথম পৃথিবীতে এসছে, সবচেয়ে প্রথম পৃথিবীতে ফর্মেশন হয়েছে, দে আর আর্কিব্যাকটেরিয়া। আর কিছু মডার্ন টাইপের ব্যাকটেরিয়া যেগুলোকে ইউব্যাকটেরিয়া বলে, বাট ট্রু ব্যাকটেরিয়া যেগুলো, জাস্ট তোমার নাম মনে রাখতে লাগবে। দ্য অর্গানিজমস অফ দিস কিংডম আর প্রোক্যারিওটস অ্যান্ড ইউনিসেলুলার। প্রোক্যারিওট হলে মাল্টিসেলুলারের প্রশ্নই আসবে না, মনে রাখবে। প্রোক্যারিওট মানে ইউনিসেলুলার, ক্লিয়ার? সাম অফ দেম আর ফটোসিনথেটিক অ্যান্ড আদার্স হেটারোট্রফিক। কেউ কেউ ওরা ফটোসিনথেসিস করতে পারে, আর কেউ কেউ পারে না। যারা পারে না ওরা হচ্ছে হেটারোট্রফিক, আর যারা হেটারোট্রফিক ওরাই হচ্ছে প্যারাসাইটিক, মানে কেউ প্যারাসাইট হয়ে যায়, কেউ সেপ্টোট্রফ হয়ে যায়, ঠিক আছে? তো কন্টেইনস সেল ওয়াল হুইচ ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন, এটা মনে রাখতে লাগবে। এটা ফার্স্ট চ্যাপ্টারে মেবি পড়েছিলে এটা, এই জিনিসটা। সেল ওয়াল থাকে ওদের, পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি থাকে। আর কি এক্সাম্পল হচ্ছে কক্কাস, ভিব্রিও, ব্যাসিলাস এটসেট্রা। এক্সাম্পল, এবার এই এক্সাম্পলগুলোর মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ব্যাসিলাস, কক্কাস মানে হচ্ছে সব রাউন্ড শেপ ব্যাকটেরিয়া, গুলগুল লাগে দেখতে, ঠিক আছে? কক্কাস, গুলগুল যত ব্যাকটেরিয়া আছে না, দেয়ার কক্কাস। এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যেটা নিউমোনিয়া করে, শেপ রাউন্ড থাকে, তো কক্কাস মানে হচ্ছে রাউন্ড। ভিব্রিও মানে হচ্ছে কমা শেপড, সি শেপ থাকবে আর কি, একটু কমা শেপের থাকবে। যেমন এইগুলো একটু ওই সি শেপের থাকে, এইগুলা তো বোঝা যাচ্ছে না। তো যেমন কলেরা যে ব্যাকটেরিয়ায় করে, ভিব্রিও কলেরি, তো এটা হচ্ছে ভিব্রিও ক্যাটাগরির। তারপর বেসিলাস হচ্ছে রড শেপের, যেমন কি ল্যাক্টোবেসিলাস, তো এটা রড শেপের ব্যাকটেরিয়া থাকে, লম্বা লম্বা রড শেপের ব্যাকটেরিয়া থাকবে, না মাইক্রোস্কোপে দেখতে রড শেপ লাগবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ট্রিক্স আর কি, মনে রাখা, যে নাম দিয়ে শেপ মনে রাখা। তারপর তুমি স্ট্রেপ্টোকক্কাসের মানে কক্কাস নাম দিয়ে যে কোনো কিছু পড়ো, বেসিলাস নাম দিয়ে যে কোনো কিছু পড়ো, তোমাকে ক্যারেক্টারিস্টিক জিজ্ঞেস করলে অ্যাটলিস্ট রড শেপ তো লিখতে পারবে, ঠিক আছে না? তারপর হচ্ছে কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টা মানে দ্য কিংডম অফ প্রোটোজোয়া। যদিও এটা ক্লাস 11-এ গিয়ে এটা আরও ক্লাসিফিকেশন পাবে, যে এটার মধ্যে শুধু প্রোটোজোয়ার না, আরও আছে অর্গানিজমস। দ্য অর্গানিজমস আর ইউনিসেলুলার অ্যান্ড ইউক্যারিওটস, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট স্টার্টিং, এটাও একটা ট্রিক, যে তুমি এখান থেকে লাস্ট অব্দি যা কিংডম পড়বে সব হচ্ছে ইউক্যারিওটস, ক্লিয়ার? তো একটা ক্যারেক্টারিস্টিক তো লিখতে পারবে,
যে কোনো কিংডম থেকে জিজ্ঞেস করুক, যে দ্য অর্গানিজমস অফ দিস কিংডম আর ইউক্যারিওটস, শেষ। ঠিক আছে, শুধুমাত্র মনেরা প্রক্যারিওট, বাকি সব ইউক্যারিওট। ক্লিয়ার হয়েছিস? বাড়িতে গিয়ে এইভাবে না পড়লে সব খিচড়ি হয়ে যাবে ব্রেইনে, তো এটার জন্য বারবার বলছি আমি। প্রোটিস্টার থেকে স্টার্ট করে সবগুলা ইউক্যারিওটস। দে পারফর্ম ইদার অটোট্রফিক অর হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন, মানে ওদের মধ্যে কিছুগুলা আছে যেগুলা ফটোসিনথেসিস করতে পারে। ফর এক্সাম্পল ইউগ্লিনা এটা, ঠিক আছে, ডাইনোফ্লাজেলেট এটা, তো এইগুলা ফটোসিনথেসিস করতে পারে, বাকিরা পারে না। ধরো 90% পারে না বা 95% পারে না, 5%-এর মধ্যে ওই 1-2টা ক্যাটাগরি পড়ে যারা ফটোসিনথেসিস করতে পারে। ক্লিয়ার? আর এদের নামের মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। প্রোটো মানে কি ছিল? প্রিমিটিভ, ঠিক আছে, প্রিমিটিভ। জোয়া মানে অ্যানিমেল, ঠিক আছে। তো যেহেতু ওদেরকে অ্যানিমেল কিংডমে প্রথম রাখা হয়েছিল, এটার জন্য ওদের ক্যাটাগরি প্রোটোজোয়া দিয়েছিল, মানে ওরা হচ্ছে অ্যানিমেলসদের মধ্যে সবচেয়ে প্রথম অ্যানিমেলস যারা ইভলিউশনে পৃথিবীতে এসছে। ক্লিয়ার? এটা হচ্ছে ওদের নামের মিনিং। কুশাক, আচ্ছা, কন্টেন্স ফ্লাজেলা সিলিয়া অন দেয়ার বডি ফর মুভমেন্ট অ্যান্ড ডিটেকশন অফ ফুড। সিলিয়া মানে কি আমরা জানি, সিলিয়েটেড এপিথিলিয়াম থেকে সিলিয়া মানে কি অ্যাটলিস্ট জানি, যে শরীরের উপর কিছু হেয়ার্সের মতো আউটগ্রোথ। ফ্লাজেলা মানে কি? ফ্লাজেলা মানে হচ্ছে এরকম স্ট্রাকচার আর কি, এরকম একটা লম্বা একটা চুলের মতো স্ট্রাকচার যাবে, এটা হচ্ছে ফ্লাজেলা। তো এগুলো কিসের জন্য ইউজ করে ওরা? মুভমেন্টের জন্য, আর এটা হচ্ছে খাবার খোঁজার জন্য। ঠিক আছে, কোনো যদি আশেপাশে যদি প্রে থাকে, কিছু একটা ফুড থাকে, ওইটাকে ধাক্কা দিয়ে দিয়ে ওর মুখের দিকে আনবে, এটা কাজ করে। তো প্যারামেশিয়াম, যদি ইউটিউবে দেখো যে প্যারামেশিয়াম কীভাবে খায়, তো দেখলে তখন দেখবে যে প্যারামেশিয়ামের বডিতে যে সিলিয়া থাকে, ওই সিলিয়া দিয়ে খুব সুন্দর ফুডটাকে রোল করে 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 ওর মুখে আনে। ঠিক আছে, কিংডম ফাঙ্গি। ওকে, কিংডম ফাঙ্গি কি হবে? ওইগুলা ইউক্যারিওটস। ঠিক আছে, আর কি থাকবে? ইউনিসেলুলারও থাকতে পারে, মাল্টিসেলুলারও থাকতে পারে। দ্য অর্গানিজমস অফ দিস কিংডম আর বোথ ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার ইউক্যারিওটস, অবভিয়াসলি ইউক্যারিওটস। অল অফ দেম আর হেটারোট্রফস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। অল অফ দেম আর হেটারোট্রফস। এটার জন্যই ছোটোবেলায় এটাকে নন গ্রিন প্লান্টের ক্যাটাগরিতে পড়ানো হয়েছে, নন গ্রিন প্লান্টসের ক্যাটাগরিতে পড়ানো হয়েছে। যদিও এখন আমরা এটা লিখি না, এটার ক্লাসিফিকেশন বা এটার আইডেন্টিফিকেশনে নন গ্রিন প্লান্ট শব্দ ইউজ করি না। ক্লিয়ার? বিকজ দে আর নট প্লান্টস বাট নন গ্রিন। তো এটা মনে রাখতে পারবে যে নন গ্রিন মানে ওরা ফটোসিনথেসিস পারবে না করতে। ক্লিয়ার? সো দে উইল নট বি অটোট্রফস, দে উইল বি হিটারোট্রফস। ঠিক আছে, আর হিটারোট্রফসের মধ্যে ওরা হচ্ছে সেপ্রোফাইটিক। সেপ্রোফাইটিক মানে যারা মানে যে কোনো একটা জিনিস যদি ডেড অ্যান্ড ডিকেইং হয়, মানে মরে গেছে, পচছে, ওই সব জায়গাতে উঠবে এবং ওইটা থেকে নিউট্রিয়েন্টস নেবে। ঠিক আছে, তো স্যাপ্রোফাইটিক, সিম্বায়োটিক, প্যারাসাইটিক। প্যারাসাইটিক হতে পারে যারা ক্ষতি করে, মানে হার্ম করে, যারা যে ফাঙ্গাসগুলো স্কিনের ডিজিজ করে, ঠিক আছে না, চোখে ডিজিজ করে, অ্যাসপারজিলাসিস এরকম ডিজিজ থাকে, অ্যাসপারজিলাসে করে। তো এগুলো হচ্ছে প্যারাসাইটিক। তোমাকে ইনফেক্ট করছে যা আছে সব হচ্ছে প্যারাসাইটিক। একটা অ্যানিমেলের স্কিনে যে ইনফেক্ট করছে, প্যারাসাইটিক। ক্লিয়ার? সিম্বায়োটিক, সিম্বায়োটিক পড়েছো ছোটবেলা? পড়েছিস? বাহ, একটা তো পড়েছিস। কি সিম্বায়োটিক? মনে নেই, যা, এত সময় মাথা নাড়া ছিল, পড়েনি, এখন পড়েছে, মনে নেই। সিম্বায়োটিক মানে মিউচুয়াল ফ্রেন্ডশিপ, এমন একটা অ্যাসোসিয়েশন যেখানে মধ্যে দুইটা অর্গানিজম একসাথে থাকবে এবং একটা আরেকটাকে হেল্প করবে, নাকি ক্ষতি করবে। যেমন আমাদের পেটের ভিতর যে ওয়ার্মস থাকে, আমরাও দুজন একসাথে আছি, ঠিক তো? মানে যার পেটে আছে ওয়ার্মস, তো একসাথে আছি, দুইটা অর্গানিজম একসাথে আছে, কিন্তু সে আমাকে ক্ষতি করছে, সে আমার পারমিশন না নিয়ে আমার বডি থেকে নিউট্রিয়েন্টস নিচ্ছে। ঠিক আছে, সো হার্মিং আস। তো এটা হচ্ছে প্যারাসাইটিক। ক্লিয়ার? বাট সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হচ্ছে এমন অ্যাসোসিয়েশন যেখানে দুইটা অর্গানিজম একসাথে থাকবে আর একটা একটার হেল্প করবে। ফর এক্সাম্পল রাইজোবিয়াম ইন দ্য রুট নোডিউলস অফ প্লান্টস। কিন্তু রাইজোবিয়াম তো ব্যাকটেরিয়া নাকি ফাঙ্গাস? ফাঙ্গাস তো না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম সিম্বায়োটিকের। রাইজোবিয়াম ফাঙ্গাসের সিম্বায়োটিকের এক্সাম্পল হবে লাইকেন। পড়েছো এটা? ঠিক আছে, তো লাইকেন, লাইকেন কার কার অ্যাসোসিয়েশন? ফাঙ্গাস এবং এলগির। এলগি এখনো আসেনি, এলগি প্লান্ট যখন পড়বো তখন আসবো।
দ্য সিম্বায়োটিক রিলেশন in the symbiotic relation হতেছিল, the fungus live in a permanent interdependent association with an algae, ঠিক আছে? This association is called lichen. তো মনে রাখবে lichen is not a single organism. ক্লিয়ার? যদি কখনো লাইফের কোনো এক্সামে কোনো ক্লাসে জিজ্ঞেস করে যে গিভ ওয়ান এক্সাম্পল অফ সিম্বায়োটিক অর্গানিজম, ভুলে ক্রমেও লাইকেন লিখবে না, কাটা হবে। যদি কোয়েশ্চেন করে সিম্বায়োটিক অর্গানিজমের এক্সাম্পল লিখতে, তখন রাইজোবিয়াম লিখবে। আর যদি বলে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনের এক্সাম্পল লিখতে, তখন লাইকেন লিখবে। লাইকেন হচ্ছে গ্রুপের নাম, এই গ্রুপটার নাম। ক্লিয়ার? নাকি কোনো ইন্ডিভিজুয়াল অর্গানিজমের নাম। ক্লিয়ার? এই গ্রুপের মধ্যে কে থাকে? একটা ফাঙ্গাস থাকে, একটা অ্যালগি থাকে। ওকে, এবার কোন ফাঙ্গাস থাকবে, কোন এলগি থাকবে, এটা ডিপেন্ড করবে কোন টাইপের লাইকেন আমরা পড়ছি। ক্লিয়ার? আর এই লাইকেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? বিকজ এটা থেকে লিটমাস পেপার বানানো হয়। আর লিটমাস কিসে লাগে? অ্যাসিড বেস ইন্ডিকেশনে লাগে। ঠিক তো? আচ্ছা, দ্য সেল ওয়াল অফ দ্য ফাঙ্গি ইজ মেইনলি মেড আপ অফ কাইটিন। মেইনলি মেড আপ অফ মানে কাইটিনের সাথে অন্য কেমিক্যালসও থাকবে। মেইনলি ওদের সেল ওয়ালটা কাইটিন দিয়ে তৈরি থাকবে, মানে ওদের সেল ওয়াল থাকবে। সবচেয়ে প্রথম কথা, সেল ওয়াল থাকবে। এর আগে যে প্রোটিস্টা পড়েছিলাম, ওদের সেল ওয়াল পড়েছিলাম? নাই। তো প্রোটিস্টার সেল ওয়াল থাকে না, মানে থাকে কয়েকটার, এগুলো নেগলিজিবল আর কি। তো আমরা মেজরিটি ধরে চলি যে থাকে না, প্রোটিস্টার সেল ওয়াল থাকে না। এর আগে কোনটা পড়েছিলাম প্রোটিস্টার আগে? মনের মধ্যে সেল ওয়াল আছে, আছে পেপটাইডোগ্লাইকেন। এবার ফাঙ্গি পড়ছি, ফাঙ্গিতে সেল ওয়াল আছে, কাইটিন। ওকে, এক্সাম্পল হচ্ছে ইস্ট। ইস্ট হচ্ছে ইউনিসেলুলার, মনে রাখবে বারবার। ব্র্যাড মোল্ড ইউনিসেলুলার, মাশরুম মাল্টিসেলুলার। ওকে, ব্র্যাড মোল্ডের সায়েন্টিফিক নাম কি? রাইজোপাস। ব্র্যাড মোল্ডের সায়েন্টিফিক নেম। ব্র্যাড মোল্ড মানে ব্রেডের মধ্যে যেটা উঠে আর কি, গুলগুল থাকে, ব্র্যাড মোল্ড। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লাইকেন। মানে এই যে জিনিসটা, এটা ব্রেড মোল্ডের একটা মানে পিকচার। তো ব্রেড মোল্ডকে যখন মাইক্রোস্কোপে দেখা হয়, লাগভাগ এরকম স্ট্রাকচার থাকে। তো ওদের এরকম খুব সুন্দর চেইন থাকে, ঠিক আছে? ওদের পুরো বডিটা একটা খুব সুন্দর নেটওয়ার্কে ডিভাইডেড থাকে পুরো ব্রেডের উপর আর কি। তো এরকম পুরো চেইন থাকে ওদের, এরকম রুটের মতো, প্লান্টের যে রুট আছে না, প্লান্টের রুটের মতো এরকম স্ট্রাকচার থাকে, যেটা দিয়ে ব্রেডকে ধরে রাখে, ব্রেডের থেকে নিউট্রিয়েন্টস টানতে থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওর মাথার মধ্যে এরকম একটা জিনিস থাকে। এবার সিবিএসসি তোমরা যারা পড়েছো রিপ্রোডাকশন চ্যাপ্টার, তোমরা জানো যে এটা কি? বলো তো এটা কি? স্পোরাঞ্জিয়াম স্পোর্স, কারেক্ট। তো এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের ওদের জারিয়া। এটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম, যেটার ভিতরে স্পোর্স থাকে, যেগুলা যেখানে উড়ে গিয়ে পড়বে ওইখানে এই ফাঙ্গাসটাকে আবার জার্মিনেট করবে। কারেক্ট? তো এরকম হাওয়াতে এখনো আমাদের ফাঙ্গাসের স্পোর্স আছে, ঠিক তো? এটার জন্য তো একটা ব্রেডকে যদি আমি এখানে রাখি, তো আমি তো এনে ফাঙ্গাস দেবো না, এটার মধ্যে কোথা থেকে আসবে? ওই এয়ারে অলরেডি আছে স্পোর্স। তো এটা ওই ব্রেডের উপর পড়বে, সুইটেবল কন্ডিশনস পাবে, উঠে যাবে। ক্লিয়ার? এবার যেহেতু ফাঙ্গাসের খুব সুন্দর এরকম রুট নেটওয়ার্ক থাকে, খুব সুন্দর বডি নেটওয়ার্ক থাকে, সেটার জন্য গাছের মধ্যে ফাঙ্গাস গাছের বডি থেকে ওয়াটার অ্যাবজর্ব করে অ্যালগিকে দিয়ে দেয়, ঠিক আছে? অ্যালগিকেও এই হেল্পটা করে। এবার অ্যালগি হচ্ছে প্লান্ট, মানে শেওলা যেটা গ্রিন কালারের, অ্যালগি হচ্ছে প্লান্ট। প্লান্ট মানে ইট ক্যান পারফর্ম ফটোসিনথেসিস বিকজ ইট ইজ ক্লোরোফিল অ্যান্ড ফাঙ্গাস ডু নট হ্যাভ ক্লোরোফিল। তো এটার কাছে ক্লোরোফিল আছে, ফটোসিনথেসিস করতে পারবে। ফটোসিনথেসিসের জন্য লাগে ওয়াটারও দিচ্ছে। मैं दे दूंगा वाटर, ঠিক আছে না? তুমি খানা বানাও, তো এলগি খাওয়ান বানাবে, বানিয়ে ফাঙ্গাসকে দিয়ে দেবে। সো ইটস মিউচুয়াল রিলেশন। এটার জন্য বলছে পার্মানেন্ট ইন্টারডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন। পার্মানেন্ট। এবার এটা থেকে তুমি ফাঙ্গাসকে আলাদা করে দাও আর এলগিকে আলাদা করে দাও, বাঁচতে পারবে না, ঠিক আছে? তো পার্মানেন্টলি ইন্টারডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন এটা লাইকেন। সো দিস ইজ লাইকেন। ওকে, সো টুডে আপ টু দিস। এই সাইলেন্ট, বসো। কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন্স আছে না? কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, তো কোয়েশ্চেন তো শুনে যেতে লাগবে। এক্স্যাক্টলি, গুড কোয়েশ্চেন। তোমাদের মাথায় আসেনি এই প্রশ্নটা? হ্যাঁ, চ্যাপ্টার তো শেষ করে দিয়েছি, কিন্তু 5 কিংডম পড়ে নিয়েছি, সব পড়ে নিয়েছি, মানে পড়বো আস্তে আস্তে। ভাইরাসকে তো এখনো ধরিনি। তো ভাইরাস হচ্ছে আমাদের এলিয়েন,
মানে 5 কিংডম ক্লাসিফিকেশন হওয়ার পরেও 5 কিংডম ক্লাসিফিকেশনের এটা একটা ড্রব্যাক যে ভাইরাসকে জায়গা দিতে পারেনি কোনো কিংডমে। কেন জায়গা নেই? কেন জায়গা নেই বলো তো? অনেক সায়েন্টিস্ট কি মানে জানো যে ভাইরাস এই পৃথিবীরই না, ভাইরাস বাইরে থেকে এসছে। কেন? ওদেরও লজিক আছে কেন মানে, বিকজ ভাইরাস যখন হাওয়াতে উড়ে এটা একটা নন লিভিং সাবস্টেন্সের মতো উড়ে। এটার বডিতে মানে একটা লিভিং অর্গানিজমের কয়েকটা বডি প্রসেস চলে, যেমন কি রেসপিরেশন, নিউট্রিশন, হ্যাঁ, রিপ্রোডাকশন, এক্সক্রিশন, এসব হচ্ছে আমাদের বডির যে কোনো লিভিং অর্গানিজম ধরে নাও, প্রত্যেক লিভিং অর্গানিজমের এই প্রসেসগুলো বডিতে চলে। তারপরে আমরা ওকে ক্লাসিফাই করি যে ও এটা একটা লিভিং অর্গানিজম। তো প্লান্টও এইসব করে, এটার জন্য তো প্লান্টকে লিভিং অর্গানিজম বলা হয়। ভাইরাসের এসব কিছু থাকে না, কিচ্ছু করে না, কিচ্ছু না। ভাইরাস যখন হাওয়াতে আছে কিচ্ছু করবে না, কিছু না, একটা ডাস্ট পার্টিকেলের মতো ঘুরতে থাকবে। ঠিক আছে? যেই ও সুইটেবল হোস্ট পেয়ে যাবে, হোস্ট মানে সুইটেবল সেল, সুইটেবল সেল পেয়ে গেল, সেলের ভিতরে জেনেটিক ম্যাটেরিয়ালকে ইনজেক্ট করে দেবে, এবার সে লিভিং, এবার সে রিপ্রোডাকশন করবে, প্রোটিন সিনথেসিস করবে, মানে লিভিং অর্গানিজম যা যা কেমিক্যাল রিয়াকশনস করে ও করবে। ঠিক আছে? তো এটার জন্য সায়েন্টিস্টরা কনফিউজড যে এটা যখন বাইরে হাওয়াতে থাকছে ইট ইজ লাইক এ ডাস্ট পার্টিকেল, নন লিভিং, ড্যাডও না, নন লিভিং, জীবনে জিন্দা ছিল না এমন। আর যেই ওকে হোস্ট দেওয়া হয় জেগে যায়, লিভিং হয়ে যায়। তো এটাকে আমি লিভিংয়ের ক্যাটাগরিতে রাখবো না নন লিভিংয়ের ক্যাটাগরিতে রাখবো? আর এটার যে মোড অফ নিউট্রিশন, মানে এটা যেভাবে ট্রান্সমিট করে এরকম আর কারোর ট্রান্সমিশন প্রসেস না। তো এটার সাথে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের কোনো লিভিং অর্গানিজমের কিছু মিলে না। ঠিক আছে? প্লাস এটার সাইজ, এটার সাইজটা আরও কন্ট্রোভার্সিয়াল, যে এটা আমাদের সবচেয়ে স্মলেস্ট সেল থেকেও ছোট। মাইক্রোপ্লাজমা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট সেল, এটার থেকেও ছোট। মানে এত ছোট যে সে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। ছোটবেলায় ব্যাকটেরিয়াফাজ পড়েছো তোমরা, পড়েছো না? ব্যাকটেরিয়াফাজ মেশিনের মতো 6টা পাওয়ালা একটা ভাইরাসের পিকচার থাকতো বইয়ে, হ্যাঁ, হেক্সাগন শেপের ওর উপর মাথাটা, ব্যাকটেরিয়াফাজ। এটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, মানে ও ব্যাকটেরিয়া মারে। মানে ব্যাকটেরিয়ার সেল সবচেয়ে ছোট সেল আমরা ধরি, আর ওই সেল থেকেও ছোট ভাইরাস। তো এটাকে সেল কীভাবে ধরবো, মানে ওর স্ট্রাকচারটাকে সেল কীভাবে ধরবো? প্লাস সেলের তো আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, সেল ওয়াল থাকবে বা সেল মেমব্রেন থাকবে, কম্পোজিশন ফসফোলিপিড থাকবে, ওর কিচ্ছু নেই। তো এটার জন্য এটাকে আমরা বায়োডাইভার্সিটিতে অ্যাটলিস্ট পড়ি না, কারণ পড়লে মানে এটাকে কোনোটার মধ্যে আর কন্ট্রোল করা যাবে না যে এটাকে কোথায় ঢুকাবো। এটা হচ্ছে এমন একটা এলিয়েন যেটার ক্ষমতা আছে এই লিভিং অর্গানিজম, লিভিং সিস্টেমের যে কোনো কাউকে অ্যাটাক করার, যে কোনো কাউকে মারার। ঠিক আছে? সো থ্যাংক ইউ।